টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের 2টো করে স্কুলের রায় মার্টিনের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেবো তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কত নম্বর প্রশ্ন আসতে রয়েছে। তাহলে দেখে নাও আজকের প্রশ্নোত্তর পর্বটি। আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে যেটা থাকছে, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। এখান থেকে তোমাদের দুটো এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন থাকছে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, এখান থেকেও তোমাদের দুটো এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন থাকছে। আবহবিকার, এখান থেকে তোমাদের একটা এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন থাকছে। এরপরে আঞ্চলিক ভূগোল থেকে পশ্চিমবঙ্গ, অবস্থান ও প্রশাসনিক বিভাগ, প্রাকৃতিক পরিবেশ, এখান থেকে তোমাদের থাকছে দুটো এমসিকিউ, দুটো 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন। এবার এই যে 4টে চ্যাপ্টার বললাম, এখান থেকে 4টে চ্যাপ্টার থেকে মিলিয়ে তোমাদের যে কোনো চ্যাপ্টার থেকে একটা 5 নম্বর প্রশ্ন থাকতে চলেছে। প্রথমে বিভাগ কতে চলে আসছি, সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা এমসিকিউ বিভাগ। কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য হয়, উত্তর হবে সি 24 মিনিট। সুমেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ কোনটা হবে, উত্তর হবে বি 90 ডিগ্রি উত্তর। 3 নম্বর দেখো, পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে, এটা হচ্ছে নিরক্ষরেখা। 4 নম্বর দেখো, একটি বহির্জাত প্রক্রিয়া হলো বায়ুপ্রবাহ। আচ্ছা, এখানে বলে রাখি তোমাদের পৃথিবীকে পশ্চিম ও পূর্ব গোলার্ধে ভাগ করেছে কোন রেখা, সেটা যদি জানো তোমরা কমেন্ট লিখে জানাবে। তারপর দেখো, আগ্নেয়গিরির সংখ্যা সবচেয়ে বেশি দেখা যায় কোথায়, উত্তর লিখবে প্রশান্ত মহাসাগরীয় বলয়ে, ক হচ্ছে সঠিক উত্তর। ভূপৃষ্ঠের সমান্তরাল দুটি ফাটলের মাঝের অংশ উঠে সৃষ্টি হয়, গ স্তূপ পর্বত। ঠিক আছে, এখানে একটু অপশনগুলো এলোমেলো হয়ে গেছে, ঠিক করে নিও। 7 নম্বর দেখো, আবহবিকার জাত পদার্থ স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, ক্ষয়ীভবন বলা হয়। 8 নম্বর দেখো, আবহবিকারে সৃষ্ট শিথিল স্তরের নাম কি, উত্তর হবে ঘ রেগোলিথ। 9 নম্বর, আয়তনে প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হলো তৃতীয়। কেন তৃতীয়? সবচেয়ে যেটা আয়তনে বড় সেটা হচ্ছে উড়িষ্যা, তারপরে বিহার, তারপরে পশ্চিমবঙ্গ। 10 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো, পশ্চিমবঙ্গের যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে দেখো যেটা সান্দাকফু হচ্ছে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় দেখা যায় কখন, এটা হচ্ছে এপ্রিল মে মাসে। এবার দেখো বিভাগ খতে চলে আসছি, অর্থাৎ 1 নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো। প্রথমে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। তোমাদের এখানে 4টে করতে হবে, প্রথমে সত্য মিথ্যা 4টে তোমাদের করতে হবে। গ্রিনিজের সময় নির্ণয় করা হয় ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে, উত্তর হচ্ছে সত্য। মালাস্কা প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা গেছে, উত্তর মিথ্যে। একই দ্রাঘিমা রেখায় অবস্থিত বিভিন্ন স্থানীয় সময় একই হয়, বিভিন্ন স্থানে স্থানীয় সময় একই হয়, এটা একদম সত্য। সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে, সত্য। গোসাবা নদীটি হলো সুন্দরবন অঞ্চলের নদী, একদম সত্য। কংসাবতী ও কেলেহাই নদী দুটির মিলিত প্রবাহের নাম হলো হলদি নদী, এটাও কিন্তু সত্য। এবার দেখো বি, দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, 2টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। লোয়েস কথাটির অর্থ কি, উত্তর হয় বালিয়াড়ি। মরু অঞ্চলে হলুদ ও ধূসর রঙের সূক্ষ্ম পলীয় বালিকণা। 2 দেখো, ড্যাশ পর্বতে জীবাশ্ম দেখা যায়, উত্তর হচ্ছে ভঙ্গিন পর্বতে। 3 নম্বর দেখো, ভারতের খনিজ ভান্ডার বলা হয় ড্যাশ মালভূমিকে, উত্তর হবে ছোট নাগপুর মালভূমিকে। 4 নম্বর, ড্যাশ যুগে হিমালয় পর্বত গঠিত হয়, উত্তর হবে টার্সিয়ারি যুগে। এবার দেখো সিএ চলে আসছি, একটি বা দুটি শব্দ উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1, যে কোনো দুটি তোমাদের করতে হবে। কি উদ্দেশ্যে ধাপ চাষ ও ফালি চাষ করা হয়, উত্তর লিখবে মাটির ক্ষয় রোধ করার জন্য ধাপ চাষ ও ফালি চাষ করা হয়। 2 নম্বর দেখো, যান্ত্রিক আবহবিকার কোন জলবায়ুতে বেশি ঘটে, উত্তর লিখবে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ুতে। 3 নম্বর দেখো, বিষমসত্ব শিলায় কোন প্রকার আবহবিকার ঘটে, উত্তর লিখবে ক্ষুদ্র কণা বিসরণ।
4 নম্বর দেখো 90° পূর্ব দ্রাঘিমার প্রতিপদ স্থানের দ্রাঘিমার মান কত হবে? উত্তর হবে 90° পশ্চিম। এবার দেখো চলে আসছে বিভাগ গতে। প্রথমে দেখো 3 দাগের 3 নম্বরে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের ভালো করে দেখতে হবে কোথায় অথবা আছে। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে, 4টে প্রশ্ন, 4 2 8। মূল মধ্যরেখার দুটি তাৎপর্য উল্লেখ করো। উত্তর লিখবে মূল মধ্যরেখা এবং এর বিপরীত দিকে দ্রাঘিমা রেখা যোগ করলে একটি পূর্ণবৃত্ত বা মহাবৃত্ত পাওয়া যায় এবং এর সাহায্যে পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করা যায়, পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধ। ভূপৃষ্ঠের যে কোনো স্থান কোন গোলার্ধে অবস্থিত এবং কতটা পূর্বে বা পশ্চিমে অবস্থান করছে তা মূল মধ্যরেখার সাহায্যে জানা যায়। অনেক সময় কাজের সুবিধার জন্য মূল মধ্যরেখার স্থানীয় সময়কে সারা পৃথিবীর সময় বা গ্রীনিচ সময় হিসাবে ধরা হয়। অথবা অক্ষাংশ কাকে বলে, এর সঙ্গে অথবাতে আছে। নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দু পর্যন্ত সরল রেখা অঙ্কন করলে নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর কেন্দ্রে যে কোণ তৈরি হয় সেই তলের সাথে কৌণিক দূরত্ব হলো স্থানটির অক্ষাংশ। এই অক্ষাংশের বৈশিষ্ট্যগুলো দেখে নাও। অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল হওয়ায় যে কোনো দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান হয়। একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের দিনরাত্রির দৈর্ঘ্য ও জলবায়ু প্রায় একই রকম হয়। এবার দেখো 2 নম্বর, ব্যবচ্ছিন্ন মালভূমি গঠিত হওয়ার দুটি শর্ত লেখো। উত্তর লিখবে নদী প্রবাহ, বায়ু প্রবাহ, বৃষ্টির জল প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা কোনো প্রাচীন ও বিস্তীর্ণ মালভূমির অঞ্চল ক্রমশ ক্ষয়প্রাপ্ত হলে এক বা একাধিক নদী ও তাদের শাখা প্রশাখা ধীরে ধীরে ওই ক্ষয়প্রাপ্ত মালভূমি অঞ্চলকে ছোট ছোট অংশে বিচ্ছিন্ন করে ফেললে ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টি হয়। কোনো সমধর্মী শিলা গঠিত মালভূমি অঞ্চলে দীর্ঘকাল ধরে বিবর্তিত হওয়ার সময় নদী অববাহিকা দ্বারা আরও গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে ব্যবচ্ছিন্ন মালভূমি সৃষ্টি করে। অথবা কি আছে, আগ্নেয় পর্বতের দুটি বৈশিষ্ট্য লেখো। তো দুটি বৈশিষ্ট্য দেখো। প্রথম যে পয়েন্ট, অবস্থান। সাধারণত ভূত্বকের অভিসারী ও প্রতিসারী পাদসীমানা বরাবর এই পর্বত অবস্থিত। আকৃতিগত তোমাদের এখানে বৈশিষ্ট্য কি হবে? অধিকাংশ আগ্নেয় পর্বত শঙ্কু আকৃতির হলেও কখনো কখনো গম্বুজাকৃতি বা মিশ্র আকৃতির হয়। আর জ্বালামুখ পয়েন্ট দিয়ে লিখবে এই আগ্নেয় পর্বতের একাধিক জ্বালামুখ লক্ষ্য করা যায়, এটা হবে আগ্নেয়। ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর যে প্রশ্ন, স্ক্রি বা ট্যালাস কাকে বলে? উত্তর লিখবে শীতপ্রধান পার্বত্য অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের মাধ্যমে শিলাস্তর ফেটে টুকরো টুকরো অসংখ্য কোণ বিশিষ্ট প্রস্তরখণ্ডের সৃষ্টি করে। এই কোণ বিশিষ্ট প্রস্তরখণ্ডগুলি উল্লম্বভাবে পর্বত গাত্রে অবস্থান করলে তাকে স্ক্রি বা ট্যালাস বলে। এর অপশন আছে অথবা আবহবিকার কাকে বলে? এর উত্তর তোমরা লিখবে আবহবিকার শব্দটি এসছে আবহাওয়া থেকে, যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতির সংস্পর্শে এসে ভূত্বকের ওপরের অংশের শিলাস্তর ধীরে ধীরে ভেঙে বা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে মূল শিলাস্তরের উপরেই থেকে যায়, সেই প্রক্রিয়াকে আবহবিকার বলা হয়। এবার দেখো চলে আসছে 4 দাগে। পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত এবং শুষ্কতম স্থান দুটির নাম লেখো। উত্তর লিখবে পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত স্থান হলো আলিপুরদুয়ারের বক্সা ডুয়ার্স, আর শুষ্কতম স্থান হচ্ছে বীরভূম জেলার ময়ূরেশ্বর। অথবা দিয়ে প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের জলবায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তোমরা লিখবে সাধারণভাবে পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ডিসেম্বর ফেব্রুয়ারি এই 3 মাস, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাস পশ্চিমবঙ্গের শুষ্ক শীতকাল বিরাজ করে। মে থেকে জুন মাসে বছরের সর্বাধিক উষ্ণতা 40 থেকে 42 সেলসিয়াস লক্ষ্য করা যায়। এবার দেখো চলে আসছি বিভাগ ঘতে। বিভাগ ঘতে যেটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এগুলো কিন্তু 3 নম্বর প্রশ্ন, তোমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা কিন্তু আগে বলে দিচ্ছি পরীক্ষায় এত অপশন পাবে না, তোমাদের যেহেতু প্রশ্নের সাজেশন পেতে সুবিধা হয় তাই জন্য তোমাদের এত কটা প্রশ্নের উত্তর করানো হয়েছে। তো দেখে নাও, প্রথমে যে প্রশ্নটা আছে অক্ষাংশ ও অক্ষরেখা বলতে কি বোঝায় উল্লেখ করো। উত্তর লিখবে নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। প্রসঙ্গত ভূপৃষ্ঠের কোনো স্থান থেকে ভূকেন্দ্র পর্যন্ত যদি কোনো ব্যাসার্ধ টানা যায় তাহলে তা নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে কৌণিক সেই কৌণিক দূরত্বই হলো ওই স্থানের অক্ষাংশ। একটু প্রিন্টিং মিস্টেক আছে, এগুলো ঠিক করে নিও। অক্ষরেখা বলে পৃথিবীর উভয় দিকে
পৃথিবীতে নিরক্ষরেখার উভয় দিকে সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে পূর্ব পশ্চিমে বেষ্টিত যে বৃত্তাকার কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করা হয় তাকে অক্ষরেখা বলা হয়। প্রসঙ্গত, পৃথিবীর উভয় গোলার্ধে নিরক্ষরেখার সমান্তরালে 1 ডিগ্রি অন্তর 89টি সমান্তরাল অক্ষরেখার বৃত্ত কল্পনা করা হয়েছে। এবার অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলতে কি বোঝো? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো, একটি দেশে অসংখ্য দ্রাঘিমারেখা থাকে, ফলে সেই দেশে একাধিক স্থানীয় সময় পরিলক্ষিত হয়, ফলে দেশের কাজকর্ম চালাতে খুবই অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য দেশের মধ্যবর্তী একটি নির্দিষ্ট দ্রাঘিমারেখার স্থানীয় সময় অনুসারে ওই দেশের সব কাজ চালানো হয় এবং ওই দ্রাঘিমার স্থানীয় সময়কে সে দেশের প্রমাণ সময় ধরা হয়। ভারতের ক্ষেত্রে 82°30' পূর্ব দ্রাঘিমারেখাটি প্রায় দেশের মাঝখান দিয়ে গেছে, তাই ওই দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়। 82°30' পূর্ব দ্রাঘিমারেখাটি ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের কোকাদ ও সোনাইটের উপর দিয়ে প্রসারিত হয়েছে। 82°30' পূর্ব প্রমাণ দ্রাঘিমার স্থানীয় সময় অনুসারে ভারতের সব সরকারি বেসরকারি অফিস, রেল চলাচল, বেতার ও টেলিভিশন সম্প্রচার ইত্যাদি কাজকর্ম পরিচালিত হয়ে থাকে। ভারতীয় প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে, কারণ ভারতের প্রমাণ দ্রাঘিমা গ্রিনিচের 0 ডিগ্রি দ্রাঘিমার থেকে 82°30' পূর্বে অবস্থিত। অথবা দিয়ে আরো একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের এখানে, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের সংজ্ঞা দাও। ঠিক আছে, এবার দেখো 2 এর দাগের প্রশ্ন চলে আসছে। পৃথিবীর বেশিরভাগ মানুষই সমভূমি অঞ্চলকে বাসস্থানের ক্ষেত্র হিসেবে বেছে নেয়, বক্তব্যটি সপক্ষে যুক্তি দাও। উত্তর লিখবে, বিশ্বের মোট জনসংখ্যার 90% সমভূমিতে বসবাস করেন। এই ভৌগোলিক কারণগুলি হলো জলবায়ু, দিয়ে লিখবে এখানে মাঝারি উষ্ণতা ও পরিমিত বৃষ্টিপাতের জন্য জলবায়ু মৃদুভাবাপন্ন প্রকৃতির হয়। 2 নম্বর লিখবে কৃষির উন্নতি, দিয়ে লিখবে বিস্তীর্ণ সমতল জমি, উর্বর গভীর পলি বা বেলে মাটি বা কৃষ্ণ মৃত্তিকা জলসেচের সুবিধার জন্য সমভূমি বিশ্বের শ্রেষ্ঠ কৃষি অঞ্চল, যথা সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি ইত্যাদি। 3 নম্বর দিয়ে লিখবে জলের সহজলভ্যতা, দিয়ে লিখবে সমভূমির মাটি অগভীরে ভৌম জল এবং অসংখ্য নদ নদী, খাল ও জলাশয় থেকে সেচ, দৈনন্দিন কাজকর্ম, পানীয় ও শিল্প কাজে জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। 4 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে পরিবহন ও যোগাযোগের উন্নতি, দিয়ে লিখবে সমতল ভূমিরূপ এবং বিপুল জনসংখ্যার কেন্দ্রীভবনের জন্য ঘন জালের আকারে সড়ক, রেল, পাতাল রেল, নদী ও আকাশপথের বিস্তার ঘটে। অথবা দিয়ে আর যে প্রশ্ন আছে থাকতে পারে, দেখো আছে, অভিসারী পাতসীমানায় ভূমিকম্প হয় কেন? এর উত্তরে তোমরা কি লিখবে? এর উত্তরে লিখবে ভূত্বকের পাতগুলি পরস্পর অভিমুখী হয়ে থাকলে তাকে অভিসারী পাতসীমানা বলে। এই পাত সীমান্তের ক্ষেত্রে মহাসাগরীয় ও মহাদেশীয় পাত পরস্পর অভিমুখী চলনের ফলে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে নিমজ্জিত হয়। এর ফলে গভীর সামুদ্রিক খাতের সৃষ্টি হয়। এই নিমজ্জিত পাতের কিছু অংশ অ্যাসথেনোস্ফিয়ারের গলে গিয়ে অভিসারী পাত সীমানা বরাবর ভূত্বকের বাইরে বেরিয়ে আসে। এই নিমজ্জিত পাত সীমানায় একাধিক আগ্নেয়গিরি ও আগ্নেয় দ্বীপের সৃষ্টি হয়। ভূত্বকের এই অংশ ও অস্থির থাকায় প্রায়ই এই অঞ্চলে ভূমিকম্প ও ভূ আলোড়ন হয়। অথবা দিয়ে আরো একটা প্রশ্ন থাকতে পারে, ভঙ্গিল পর্বতের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আমি যেসব প্রশ্নগুলো করাচ্ছি সেগুলো কিন্তু তোমরা জানবে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। 3 নম্বর দেখো, জৈব আবহবিকার একই সঙ্গে যান্ত্রিক ও রাসায়নিক, প্রমাণ করো। উত্তর লিখবে উদ্ভিদ ও প্রাণী পরোক্ষভাবে শিলাস্তরে বিকিরণীভবন করে থাকে। জৈবিক আবহবিকার যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের বিশেষ রূপ। জৈব যান্ত্রিক আবহবিকার পয়েন্ট দিবে, দিয়ে লিখবে শিলাস্তরের মধ্যে উদ্ভিদের শিকড় প্রবেশ করলে শিলাস্তরের চাপের সৃষ্টি হয় এবং শিলাসমূহ আস্তে আস্তে চূর্ণ বিচূর্ণ হয়ে থাকে। কিছু প্রাণী যেমন ইঁদুর, কেঁচো, ছুঁচো, খরগোশ প্রভৃতি শিলার মধ্যে গর্ত খুঁড়ে থাকে, এতে শিলাস্তর দুর্বল হয়ে ক্ষয়প্রাপ্ত হয়। জৈব রাসায়নিক আবহবিকার পয়েন্ট দিবে, দিয়ে লিখবে শিলাসমূহ প্রাণীর দ্বারা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে থাকে, যেমন মস, লাইকেন জাতীয় শৈবাল শিলার উপর জন্মায়। বৃষ্টির জলের সংস্পর্শে এসে হিউমাস গঠন করে, তা থেকে হিউমিক অ্যাসিডের সৃষ্টি হয়। শিলার মধ্যে অবস্থিত খনিজ এই অ্যাসিডের সংস্পর্শে এলে বিয়োজিত হয় এবং শিলায় আবহবিকার ঘটায়। এবার দেখো অথবা দিয়ে কি প্রশ্ন আছে, রাসায়নিক আবহবিকারে শিলার কি পরিবর্তন ঘটে? এর উত্তরে তোমরা কি লিখবে? উত্তরে লিখবে রাসায়নিক আবহবিকারের ফলে শিলা গঠনকারী খনিজের মৌলিক পরিবর্তন ঘটে এবং গৌণ খনিজে পরিণত হয়। চুনাপাথরযুক্ত অঞ্চলে প্রাকৃতিক কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক বিক্রিয়ার ফলে
চুনাপাথর বিয়োজিত এবং ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন ভূমিরূপ গঠন করে, যেমন স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট। লৌহ মিশ্রিত খনিজের সঙ্গে বায়ুমণ্ডলের উপস্থিত অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে লৌহ আকরিকটি গৌণ খনিজে পরিণত হয়। জলযোজন প্রক্রিয়ায় শিলা গঠনকারী খনিজগুলির দৃঢ় সংঘবদ্ধ থাকে না এবং সহজে ক্ষয়প্রাপ্ত হয়। অথবা দিয়ে আরো কিছু প্রশ্ন এখানে দিয়েছি, দেখে নাও। 3টি বিষয়ের ভিত্তিতে আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার অথবা দিয়ে আর একটা প্রশ্ন দিয়েছি, চিত্রসহ স্বল্পমোচন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। আচ্ছা, যেসব অথবা দিয়ে এক্সট্রা প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো যদি তোমাদের দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে চলে আসবো। 4 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের অধিকাংশ উদ্ভিদ পর্ণমোচী কেন? এর উত্তর তোমরা কি লিখবে? পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় আর্দ্র মৌসুমী প্রকৃতির হওয়ায় ঋতু পরিবর্তন ঘটে। এই ঋতু পরিবর্তন পর্ণমোচী প্রজাতির উদ্ভিদ জন্মানোর মূল কারণ। বছরে আর্দ্র ও উষ্ণ গ্রীষ্মকাল এবং শুষ্ক ও শীতল শীতকাল হয়ে থাকে। এছাড়াও এই দুটি ঋতুর মধ্যবর্তী সময়ে বসন্ত ঋতু এবং হেমন্ত ঋতুর আগমন ঘটে, এবং এই নির্দিষ্ট ঋতুতেই পার্বত্য ও সমভূমি অঞ্চলে বেশ কিছু প্রজাতির গাছের পাতা ঝরে যায়। এই ধরনের স্বাভাবিক উদ্ভিদের প্রজাতির শীতকালের পূর্বে ও গ্রীষ্মের আগমনের পূর্বে নিয়ম করে গাছের পাতা ঝরে যায়, তাই এই প্রজাতির নাম পর্ণমোচী উদ্ভিদ। যে 3 ধরনের পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় সেগুলি হলো শাল, সেগুন, ওক, বারচ, ম্যাপল প্রভৃতি পূর্ব হিমালয়ে দেখা যায়। শাল, শিমুল, মহুয়া, পলাশ, আমলকি প্রভৃতি মালভূমি অঞ্চলে দেখা যায়। আম, জাম, কাঁঠাল প্রভৃতি সমভূমি অঞ্চলে দেখা যায়। অথবা দিয়ে আরো একটা প্রশ্ন দেখে নাও। পশ্চিমবঙ্গে শীতকাল শুষ্ক হয় কেন? এর উত্তর তোমরা কি লিখবে? পশ্চিমবঙ্গে শীতকালে সাধারণত বৃষ্টিপাত হয় না। শীতকালে সূর্যের দক্ষিণায়ন হওয়ার ফলে উত্তর ও পূর্ব ভারতে তাপমাত্রা কম থাকে, ফলে এই সময় স্থলভাগে উচ্চচাপ এবং দক্ষিণে সমুদ্রের দিকে নিম্নচাপের সৃষ্টি হয়। এই কারণে স্থলভাগ থেকে জলভাগের দিকে বাতাস প্রবাহিত হয়, যা উত্তর পূর্ব মৌসুমী বায়ু নামে পরিচিত। এই বায়ু সম্পূর্ণ শুষ্ক এবং জলীয় বাষ্পহীন হওয়ায় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ডিসেম্বর ও জানুয়ারি মাসে এই বায়ু প্রবাহিত হয়, ফলে পশ্চিমবঙ্গে শীতকাল শুষ্ক থাকে। এবার দেখো, চলে যাচ্ছে বিভাগ ঙ, অর্থাৎ 5 নম্বরের যে প্রশ্ন। 4টে চ্যাপ্টার থেকে যে কোনো একটা প্রশ্ন থাকবে। তো দেখো, প্রথম যে প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, এই বক্তব্যটির সত্যতা বিচার করো। উত্তর লিখবে, পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। শীতকালের কয়েকটি মাস এবং উত্তরের পার্বত্য অঞ্চল ছাড়া প্রায় সারা বছরই উষ্ণতা বেশি থাকায় জলবায়ু উষ্ণ প্রকৃতির। রাজ্যের প্রায় সর্বত্রই বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি থেকে বেশি হওয়ায় জলবায়ু আর্দ্র প্রকৃতির হয়ে থাকে। পশ্চিমবঙ্গের মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে, ফলে এখানে জলবায়ু ক্রান্তীয় প্রকৃতির। মৌসুমী বায়ুপ্রবাহ দ্বারা আবহাওয়ার উপাদানগুলি সর্বাধিক প্রভাবিত হওয়ায় জলবায়ু মৌসুমী প্রকৃতির। পশ্চিমবঙ্গের ঋতু পরিবর্তন, বৃষ্টিপাতের পরিমাণ, বায়ুপ্রবাহ, উষ্ণতা পরিবর্তন মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। মোট বার্ষিক বৃষ্টিপাতের 90% মৌসুমী বায়ু দ্বারা ঘটে। রাজ্যের ঋতুগত বিপরীতমুখী বায়ুপ্রবাহ হয়ে থাকে। গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এই কারণে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক হয়। রাজ্যের সর্বত্র সমপরিমাণ বৃষ্টিপাত হয় না, ফলে কোথাও উষ্ণতার স্বাভাবিক প্রসার বেশি, কোথাও কম হয়ে থাকে। এইরূপ উষ্ণতার বন্টন ক্রান্তীয় জলবায়ুর ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা অনেকটা সিমিলার। পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়, তাও আমি এর উত্তরটা তোমাদের লিখিয়ে দিচ্ছি। উত্তরে লিখবে, পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমী প্রকৃতির। মৌসুমী বায়ু আসা ও ফিরে যাওয়ার ভিত্তিতে রাজ্যের 4টি ঋতুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে: গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও শীতকাল। যে প্রথম পয়েন্টে বায়ুর দিক প্রবাহ দিয়ে লিখবে, গ্রীষ্ম ও বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এবং শীতকালে ও শরৎকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। 2 নম্বর পয়েন্ট লিখবে, আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল দিয়ে লিখবে, গ্রীষ্মকালের শেষ ভাগে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যের সর্বত্র পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটিয়ে আর্দ্র করে বর্ষাকালের সূচনা হয়। আবার শীতকাল স্থলভাগ থেকে আগত জলীয় বাষ্পহীন উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্ট লিখবে, পর্যাপ্ত বৃষ্টিপাত দিয়ে লিখবে, মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা রাজ্যে বর্ষাকালে গড়ে প্রায় 250 সেন্টিমিটার বৃষ্টি ঘটায়। মালভূমি ছাড়া সর্বত্র আর্দ্র জলবায়ু সৃষ্টি করে। 4 নম্বর পয়েন্ট দিবে, বৃষ্টিপাতের বন্টন দিয়ে লিখবে, রাজ্যের বিভিন্ন অংশে মৌসুমী বায়ু বিভিন্নভাবে প্রভাবিত হওয়ায় বৃষ্টিপাতের বন্টন সব জায়গায় সমান হয় না।
বৃষ্টিপাত উত্তর থেকে দক্ষিণে এবং দক্ষিণ থেকে পশ্চিমে ক্রমশ কম হয়। তাই বলা যায় পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পূর্ণভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত। এবার দেখো 3 নম্বর যে প্রশ্নটা, মহিকার তত্ত্ব অনুসারে হিমালয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। এর উত্তরে তোমরা কি লিখবে? মহিকার তত্ত্বটির প্রবক্তা হলেন বিজ্ঞানী কোবার। এই তত্ত্ব অনুসারে বর্তমানে যেখানে হিমালয়ের অবস্থান, সেখানে বহু কোটি বছর আগে একটি অগভীর সাগর বা মহিকাত বা জিওসিনক্লাইন ছিল, যার নাম টেথিস সাগর বা টেথিস মহিকাত। টেথিস সাগরের উত্তরে ও দক্ষিণে দুটি প্রাচীন মালভূমি ছিল, যথা উত্তরে আঙ্গারা ল্যান্ড ও দক্ষিণে গন্ডোয়ানা ল্যান্ড। দুপাশের এই উঁচু ভূভাগ থেকে সেই সময় অসংখ্য নদ নদী পলি বয়ে এনে টেথিস সাগরকে ক্রমশ ভরাট করে তোলে। ভূতাত্ত্বিক সময় অনুসারে টার্সিয়ারি যুগে, অর্থাৎ প্রায় 7 থেকে 12 কোটি বছর আগে, ভূভাগ দুটি পরস্পরের গায়ে চলে আসার ফলে টেথিস সাগরের সঞ্চিত পাললিক শিলাস্তরে প্রচণ্ড বর্ষচাপ পড়ে এবং ভাঁজের সৃষ্টি হয়। পরবর্তীকালে এই ভাঁজগুলি দৃঢ় ও উঁচু হয়ে সৃষ্টি হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়। হিমালয়ের শিলাস্তরে যে সমস্ত জলজ জীবাশ্ম পাওয়া যায়, তাদের বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে মহিকার তত্ত্ব হিমালয় পর্বতের উৎপত্তিকে ব্যাখ্যা করে থাকে। এবার দেখো 4 নম্বর, অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কিভাবে বিয়োজিত হয় উদাহরণ সহ লেখো। উত্তরে লিখবে, প্রথমে পদ্ধতি লিখবে, লৌহ মিশ্রিত খনিজের সঙ্গে বায়ুমণ্ডলের উপস্থিত অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে অক্সিডেশন বা জারণ ঘটে। লৌহ আকরিকে অবস্থিত লোহা ফেরাস অক্সাইড হিসেবে অবস্থান করে, যার মৌলিক গঠন সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। কিন্তু জারণ পদ্ধতিতে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে মূল খনিজ লোহা ফেরিক অক্সাইডে পরিণত হয়ে লিমোনাইট সৃষ্টি করে, যা সহজে ভেঙে যায়। এর ফলে লৌহ আকরিকটি বিয়োজিত হয়ে গৌণ খনিজে পরিণত হয় এবং আবহবিকার প্রাপ্ত হয়। বিক্রিয়া 4FeO মানে লোহা প্লাস 2H2O প্লাস O2 থেকে 2Fe2O3 আর 3H2O লিমোনাইট এটা উৎপন্ন হয়। উদাহরণ, শিলায় মরচে পড়া হলো জারণ প্রক্রিয়ার অন্যতম উদাহরণ। শিলা গঠনকারী লৌহযুক্ত খনিজের সঙ্গে বাতাসে উপস্থিত অক্সিজেন ও জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলায় মরচে পড়ে। লোহা ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে জারিত হলে শিলার উপরে বাদামি রঙের মরচের আস্তরণ পড়ে। ঠিক আছে, এবার দেখো 5 নম্বরে একটা প্রশ্ন দেখো, টোকিওর যে তোমাদের মান সেটা দেওয়া হয়েছে, থেকে 2016 সালের 1 মার্চ মঙ্গলবার ভোর 3টের সময়ে একটি ইমেল কলকাতার 88°24' পূর্বতে পাঠানো হয়েছিল। সেটি কলকাতায় কোন দিন, কোন তারিখ, কোন সময়ে এসে পৌঁছেছিল? তো এই ছিল তোমাদের নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি আরো এক সেট প্রশ্ন এবং উত্তর দরকার হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কিন্তু অনেক কটাই প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো, তার জন্য এই ভিডিওটা একটু লম্বা হলো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে এবং তোমাদের সামনেই পরীক্ষা, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। তোমরা যদি তোমাদের বইটা খুঁটিয়ে পড়তে পারো এবং এই প্রশ্নের উত্তরগুলি যদি প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।